হাসপাতালে সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। একটা ঘটনা বহুল একটা বছর আসলে পুঁজিবাজারের জন্য আমরা পার করলাম। এটা শুধু পুঁজিবাজার না, পুরো আমাদের যে রাজনৈতিক অবস্থা সব কিছু মিলিয়েই, রাজনৈতিক সামাজিক সব কিছু মিলিয়ে। তো আমরা পুঁজিবাজার একটু জানতে চাই। আমরা গত এই বছরটাতে আমরা যেটা দেখলাম যে অনেক ধরনের আসলে ঘটনা ঘটেছে। আমরা দেখলাম যে নতুন কমিশন আসলো, আমরা দেখলাম যে ফ্লোরে যে ইস্যুটা ছিল সেখান থেকে আমরা বের হলাম। আমরা দেখলাম যে আইপিওর একটা খরা ছিল, কিন্তু এই বছরে মাত্র 6টা আইপিও এসেছে। নীতি নির্ধারণ অনেক পর্যায় থেকে অনেক ধরনের মন্তব্য, কিছুটা নেতিবাচক মন্তব্য শুনলাম। জেড ইস্যু, অনেক ইস্যু নিয়ে আমরা অনেক কিছু দেখলাম আসলে এই বছর। এবং অনেকে বলছেন যে এরকম খারাপ বছর আসলে পুঁজিবাজার ইতিহাসে আসলে বিনিয়োগকারীরা দেখেনি। তো আপনার বিশ্লেষণ একটু জানতে চাই আমরা শুরুতেই। থ্যাংক ইউ রহমান রনো। যে বিষয়টি হচ্ছে যে আমরা খুব ইজিলি বুঝতে পারি, আপনি যখন একটা দায়িত্বপ্রাপ্ত হন, আপনি অলরেডি ধরেন একটা বাবল ব্লাস্ট ইকোনমি ছিল, যেখানে ধরেন আমরা যেটা দেখাচ্ছিলাম, প্রজেক্ট করছিলাম, এটির কোনোটি রিফ্লেক্ট করে না। মানে আমরা যা দেখাতাম বা যেটা জানতাম সেটি আপনি যদি ব্যাংকের এনপিএল বলেন বা ইন্ডেক্স যেভাবে দেখানো হতো, হ্যাঁ, কিন্তু রিয়েল স্ক্রিপ্ট যদি স্ক্রিপ্ট টু স্ক্রিপ্ট দেখেন, আপনার ওভারঅল যদি অ্যাভারেজ করেন, যেরকম ফ্রি ফল হয়েছে শেয়ারের, ইন্ডেক্স কিন্তু ওভাবে রিফ্লেক্ট করে নাই। কনসিডারিং দ্যাট যে ওয়েটেড অ্যাভারেজ যে ক্যালকুলেশন যখন করা হয়, তখন নতুন আইপিও আসছে, বিভিন্ন কিছু কনসিডার করে যদি রিয়েল রিফ্লেকশন হতো, তাহলে এটা কিন্তু ইন্ডেক্সটা আরও অনেক নিচে শো করতো। আচ্ছা, তার মানে এই যে একটা কেমোফ্লেক্স তৈরি করা ইকোনমি, এখন যারা দায়িত্বে আসছেন ওনারা কেন কিছুটা নেগেটিভ বলছে, আমার বলে যে আমি যেটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে একটা পারসেপশন দেয়া যে আমরা খুবই একটা খারাপ জায়গা পেয়েছি, বাট তার মানে এই না যে আমরা খারাপ করব ভবিষ্যতে। এখন এটা ইন্টারপ্রিটেশনে গ্যাপ থাকে। ধরেন আমি একটা দায়িত্ব নিলাম, আপনি আমাকে দায়িত্ব দিলেন একটা প্রতিষ্ঠানে, সো রিয়েল ফ্যাক্টটা আগে আমাকে জানানো উচিত, দেন আমার ইনিশিয়েটিভগুলো। যেমন ধরেন আমি যদি বলি এই ইকোনমি আজকে যে জায়গায় দেখছেন, আমাদের এই 2024 তো যদি বলি যে সারা বাংলাদেশে যদি 3টা বছর ডিফারেন্টলি ট্রিট করেন, 90-এর সময় 71 এবং হচ্ছে এই সময়টা, এটাকে মোটামুটি বা কেউ 75-কে রিলেট করে, এরকম অস্থির সময় 3টা বা 4টার বেশি এই জাতি দেশ দেখেনি। আগের সবগুলোর সাথে ডিফারেন্সটা কি? আগের সবগুলোর তথ্য প্রবাহ ছিল না, ডিজিটাল মিডিয়া ছিল না, এতগুলো মিডিয়া ছিল না, কোনো সময় তো মিডিয়া কন্ট্রোল ছিল। সো যেটি হয়েছে, মানুষ সব বুঝে সব দেখে, এই যেন প্যানিকটা তৈরি হয়েছে। আমি যদি পার্টিকুলারলি এবার ক্যাপিটাল মার্কেটে আসি, সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেটে আজকের সিনারিও কিন্তু আজকে শুধুমাত্র গভর্নমেন্ট ফল করলো, বা আমরা যেটা বলছি যে অনেকদিন দীর্ঘদিন ইলেকশন হয় না, এই সুশাসন ছিল না, এই জায়গাটা শ্বেতপত্র যদি আপনি ভালো করে দেখেন, দেখবেন যে আমরা ব্যাংকের আপনার 2.5 লাখ বা 2,80,000 কোটি টাকার এনপিএল বা নন পারফর্মিং লোন নিয়ে আমরা হতাশ ছিলাম। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো, বা রিয়েল পিকচার ইজ অ্যারাউন্ড 7 লাখ। টু বি ভেরি স্পেসিফিক, আমার মনে হয় 6.75 লক্ষ কোটি টাকা। এই যে ধরেন পুঁজিবাজার আমরা শুনলাম যে বিভিন্নভাবে প্লেসমেন্টের মাধ্যমে, আইপিওর মাধ্যমে, অনিয়ম অনেক কিছুর মাধ্যমে 1 লাখ কোটি টাকা গত 15 বছরে লোপাট হয়েছে। একদমই। এখন দেখুন এই সিনারিওতে এসে যিনি এখানে বসবেন, সেটি হচ্ছে এখনকার ইন্টারিম গভর্নমেন্ট এবং পরবর্তীকালে ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে। আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট এবং নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন, আমাদের তাদের সমালোচনা করবার আগে অনেক কিছু দেখার দরকার আছে। যে একটা ভূমিধস হলে কি, আপনার একটা বিল্ডিং ভেঙে ল্যান্ডে নিয়ে আসছেন, কিন্তু এটা আর হয়তো খাদের 50 ফিট 100 ফিট নিচে আমাদের দেশকে নিয়ে যাওয়া হয়েছিল। বাট আমি প্রসপেক্ট দেখি এখানে, কিন্তু এই যে ধরেন আপনার আইপিও আসছে না, ভালো ভালো আইপিও আনা, তারপরে হচ্ছে যে আমাদের যে গ্লোবাল কনটেক্সটে যত রকম রিউমার, যত রকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল, বাট সোফার আমাদের স্পেশালি দ্য চিফ অফ দ্য কেয়ারটেকার, ওনার ইমেজ প্লাস কান্ট্রির ডেমনস্ট্রেট করছে যে আমরা কিন্তু একটা নতুন যুগের সূচনা করেছি। আমরা কিন্তু বেশি দিন ধরে এ ধরনের অনিয়ম সহ্য করেছি, বাট যখন বাউন্স ব্যাক করে এসেছি, আমরা কিন্তু একটা ওই যে একসময় বলা হতো যে হেনরি কিসিঞ্জারের হচ্ছে তলাবিহীন ঝুড়ি, সেটি কিন্তু একটা আপনার 80-র দশক, মানে 80-র দশকের আর্লি বা 70-র দশকের শেষ থেকে যে একটা গ্রোয়িং ছিল,
এরপরেও কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যতবার আসছে 90-তে দেখেছি, 2000 দেখেছি, বারবার করে কিন্তু নতুন করে আসছে। সিডর দেখেছি, আইলা দেখেছি, কোভিড দেখেছি। প্রত্যেক জায়গায় কিন্তু আমরা আপন শক্তিতে, যেহেতু এদেশের জনগণ হচ্ছে অত্যন্ত পরিশ্রমী, সাহসী এবং রিস্ক টেকার। সো আমি মনে করি যে এই এত ইব্বার, এত চ্যালেঞ্জ, যেটা আপনি যদি ফিগারে যদি বলেন যে শুরু হয়েছিল ব্যাংকের কন্ট্রোল করা, যে আমি রেট হচ্ছে ডিপোজিট 6 এর উপরে যাবে না, 9 হবে, 9-6, এটি একটি রং ডিসিশন ছিল। ক্যাপিটাল মার্কেটে একটা ক্যাপ দিয়ে দেওয়া, আপনাকে ফ্লোর প্রাইস দিয়ে দেওয়া, আপনি ডলারটাকে কন্ট্রোল করা শুরু করলেন, যে ডলার এক্সচেঞ্জ রেট যখন আপনি ছেড়ে দিতে বাধ্য হলেন, তখন কিন্তু 85, 80 থেকে চলে গেল 100, 120 এরকম। সো এই যে ধরেন আর্টিফিশিয়ালি কন্ট্রোল করবার যে মানসিকতা, এইটাকেই বলা হয় ফ্যাসিজম। ফ্যাসিজম শুধু আমরা পলিটিক্যাল ইউজ করি না, আপনি ইকোনমিকে যখন ওপেন করবেন না, যখন আপনি এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনি যেটা কি একটা উইন্ডো ড্রেসিং এর কথা চিন্তা করবেন, সবসময় একটা আর্টিফিশিয়াল ভালো ভালো একটা সিনারি তৈরি করবেন, রিয়েলি পছন্দ ধরেছে, সেটাকে যখন ওপেন আপ হচ্ছে, সেই ওপেন আপের অলরেডি আমরা 4-5 মাস চলে গেছে, এবং ফ্লোর প্রাইসে পরে দেখলাম ফ্রি ফল হলো আমাদের মার্কেটে, ফ্রি ফল হলো। কিন্তু কনটেক্সট হচ্ছে যে আজকে যে জায়গায় গেছে, আমি বলতে পারি এই স্টক মার্কেটের 80% স্ক্রিপ্ট চোখ বুঝে আমার অ্যানালাইসিস বলে যে স্মরণকালের কি সারা পৃথিবীর লোয়েস্ট ইন্ডেক্স আছে। বিকজ যদিও ইকোনমির এই ডাউন ট্রেন্ড, যখন আপনার এই যে 2.5 লাখ বা 3 লাখের নিচের এনপিএল কে যখন 7 লাখ কোটিতে যখন এনপিএল শো করবে, ব্যাংকগুলোর আবার হচ্ছে যে আপনার প্রভিশনিং বাড়বে, ব্যাংকগুলোর প্রফিট কম শো করবে, মানি মার্কেট আরেকটু ক্র্যাঞ্চ করবে, অনেক চ্যালেঞ্জ, কিন্তু তারপরেও অ্যাট্রাকটিভ বিষয় যে শেয়ারের দামটা একদম 5 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। এক্স্যাক্টলি। এবং এর ভিতরেও যে আমরা ব্যবসা করছি, এত সাবোটাইজের ভিতরেও যে আমরা দাঁড়িয়ে আছি, নতুন করে ঘুরে দাঁড়াবার যে একটা সম্ভাবনা, আমি মনে করি যে 2025 উইল বি এ ইয়ার যেখানে একটা ভূমিধস থেকে দাঁড়িয়ে আমরা সারা পৃথিবীকে দেখাতে পারবো। আমি বিশ্বাস করি সেটা পলিটিক্যাল, সোশ্যাল এবং অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা ভালো প্রভাব আমরা অবশ্যই প্রত্যাশা করছি। আসলে যেটা বলছিলেন, নিহত সংস্থা একটা খারাপ অবস্থায় তারা এসেছে, খুবই সত্যি কথা। তারপরেও যেটা দেখলাম, এখন অনেকে এটাকে জরিমানার বাজার বলে, আমরা 700 কোটি টাকার উপরে জরিমানা দেখলাম। যে ইস্যুগুলোকে আসলে কিভাবে দেখছেন, অথবা টাস্ক ফোর্স গঠন হয়েছে, অনেক কিছু। তো এই বিষয়গুলো আমি একটু কথা বলতে চাই, একটা ছোট বিরতি নিয়ে এসে কথা বলতে চাই। জি দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ কৃষিবিদের সঙ্গে আছি রহমান রানা। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। আমরা যেটা বলছিলাম যে এই বছরটা 2024-এ আমরা দেখেছি অনেক জরিমানা হয়েছে, সেই সাথে কিন্তু ইন্ডেক্সও কিন্তু প্রায় 1000 পয়েন্টের মতো পতন হয়েছে, প্রায় 16 পয়েন্টের মতো। কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আসলে এটা অবশ্যই একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে, আমি আপনার এই প্রোগ্রামেই বলেছি যে বাংলাদেশে নতুন কোনো আইন করবার প্রয়োজন হয় না। বাংলাদেশে যত আইন আছে সেই আইনগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এই সুশাসন এস্টাবলিশ করা যায়। তা আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে ওপেন রেখেছি, এবং আমরা গভর্নমেন্টের একটা ছত্র ছায়ায় কিন্তু এই ফাইন্যান্সিয়াল ফ্রড অ্যাক্টিভিটিস, উইন্ডো ড্রেসিং বা বিভিন্ন ধরনের অনিয়ম ঘটেছে। তো সেখানে আসলে ইন্ডিভিজুয়াল কেউই সৎ অসৎ, এটা কিন্তু এক্সট্রিম একটা ইস্যু। আপনি ধরেন, আপনি যখন সুযোগ পাচ্ছেন, সবাই করছে, তখন একটা কান্ট্রির কোলাটারাল ড্যামেজ যখন হয়, তখন কিন্তু সবাই এদিকে পাড়া দেয়। সো এর ভিতরে কেউ হয়তো ওইভাবে ইনভলভ না থাকার কারণে পড়েছে। তো এইবার ঢালাওভাবে যেভাবে জরিমানা হচ্ছে, এটি যেমনি সুশাসনের জন্য একটা মেসেজ দেয়া, সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা হলেই মাথা কেটে ফেলতে হবে, এই বিষয়টাও আমার পার্সোনালি কিছু দ্বিমত আছে। কারণ তারা তো মার্কেট মেকিং এর রুলটা আমাদের দেশে তো এস্টাবলিশ না একদম। একটা পুঁজিবাজারকে ধরেন, আমাদের এখানে এত মেগা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, এখান থেকে প্রচুর পরিমাণ কারাপশন হয়েছে, আপনার লক্ষ কোটি টাকার এখানে কারাপশন হয়েছে, এক পদ্মা সেতুর সমপরিমাণ বা তার থেকে বেশি একটা গ্রুপ নিয়ে গেছে। তো সেই জায়গায় আমি মনে করি যে এই যে পুঁজিবাজারে যারা হচ্ছে প্রিভিয়াস গভর্নমেন্টের অ্যালাইন্ড হয়ে যারা করেছে, তো তাদের দায় এখন আমরা সর্বসাধারণ কেন নিব, এটা যদি আমি কোশ্চেন করি, সেটাই কিন্তু হচ্ছে, এটাই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন যেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যেটা হয়েছে এনাফ, যেটা তো ফেরানো যাবে না, এখন ফরওয়ার্ড লুকিং আসতে হবে। আর
একটা বিষয়, গভর্নমেন্টে এবার যারা আসছে তারা সততা নিয়ে কোনো কোশ্চেন নাই, তাদের ক্রেডিবিলিটি, তাদের প্রফেশনাল ইথিক্স কোনো কোশ্চেন নাই, বাট কোঅর্ডিনেশনের জায়গাটাতে আমার মনে হয় যে ধরেন বাণিজ্য, অর্থ বা এবং স্টক মার্কেট সহ মানি মার্কেট রেগুলেটর, এই জায়গাগুলো এখানে দক্ষতা দেখাইতেই হবে, আসলে দেখাতে হবে। এবং আপনি এখন আসলে একসেপ্ট করতে হবে যে না, অতীতে অনেক ভুল ছিল, সেই ভুলগুলো আমরা ঠিক করব, অ্যাড্রেস করব, আমরা জানবো, শ্বেতপত্র হয়ে গেলে তো আমরা একসেপ্ট করলাম যে এই লেভেলে আমরা এটাকে মেনে নিলাম। এরপরে ফরওয়ার্ড লুকিং মার্কেটটা কিভাবে ঠিক করে যে, এবং এই শাস্তি বা বিভিন্ন রকম পেনাল্টি, বিভিন্ন রকম ফ্যাক্ট ফাইন্ডিং, সেগুলোকে কারেকশন, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস নিয়ে আমার মনে হয় যে হওয়া উচিত। এখানে শুধু বিনিয়োগকারীকে আমরা দেখছি জরিমানা করা হচ্ছে, আরো তো অনেকগুলো পক্ষ আছে। তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে পুঁজিবাজারে খেলোয়াড় থাকা উচিত কিনা। আসলে একটা সিস্টেমে দেখেন, এখানে কিন্তু একজন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী কিন্তু চাইলেই মার্কেট ম্যানিপুলেট করবে তা না। একটা সামগ্রিক কাঠামোগতভাবেই যখন দুর্নীতি এবং যখন এটা চলে আসে, তখন কিন্তু এটার পার্ট হয়ে যায় তারা। সো এখন আপনি একটা পক্ষ যারা হচ্ছে ইনভেস্টর, যদিও তাদের ইনভেস্টমেন্টটা তারা হচ্ছে যে ইনসাইড ট্রেডিং করেছে, তারা সিরিয়াল ট্রেডিং করেছে, তারা মার্কেটে মেক করতে যে প্রফিট মেকিং করেছে, কিন্তু মাফিয়াগিরি তো করেনি এই মার্কেট। যারা করেছে তারা এটা কিন্তু যদি স্মাগলিং করে থাকে সেগুলো শাস্তি হবে, কিন্তু স্টক মার্কেটের এই জায়গাটা স্পেকুলেশন থাকবে এবং এটা মেনে নিয়ে আসতে হবে এই অ্যাওয়ারনেসটা। আরেকটা আপনি যে কোশ্চেনটা করলেন যে আমাদের যেটা করতে হবে যে এই মার্কেটকে আসলে আমাদের ফরওয়ার্ড লুকিং আনতে গেলে আস্থায় আনতে হবে। এখন যখন আপনি একটা স্কুলে যে যদি ধরেন 2 জন বাচ্চা খারাপ কাজ করেছে, আপনি ঢালাওভাবে সবাইকে শাস্তি দেওয়া শুরু করেন, তখন কনফিডেন্স নষ্ট হয়। এখন এই কনফিডেন্স বাড়ানোর জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের যতগুলো ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড রিফর্ম বলেন, অথরিটি বলে, এখন যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট, কেউ অতটা দায়িত্ব নিতে পারছে না, সবাই চিন্তা করছে আমি কেন আর একটা দায় নিব। সো আমি আমার 100% অ্যাক্ট পার করি, যেটি আছে এটিই বলি। বাট এই জায়গাটা আমার মনে হয় রাইট টাইম এখন যে একটু রিকনসাইল করা, পাবলিকলি যাতে কোনো রকম প্যানিক তৈরি না হয় সেই জায়গাটাতে একটু ফোকাস করা, এবং আস্তে আস্তে করে এই জিনিসটাকে স্টেবিলাইজ করা আস্তে আস্তে করে। তা না হলে হবে কি, একবার যদি মুখ পুড়ে যায় তখন কিন্তু আপনি দই দেখলে চুন মনে করবেন। সো আমাদের ইকোনমিতে এমনিতেই আমরা ধরেন আপনি এই 2024 আগস্ট আসেনি, তারপরেও একটা স্ক্রিপ্ট বা স্টক মার্কেটের যে জায়গা ছিল, সারা পৃথিবীর ইকোনমি যেভাবে হয়েছে, আমাদের স্ক্রিপ্টগুলো অলমোস্ট হচ্ছে 10-এর নিচে আপনার কতগুলো পি রেশিও ছিল, যেখানে আমরা স্ট্যান্ডার্ড একসময় মনে করতাম যে মার্জিন লোন পায় 40-35-এর উপরে। তো সেখানে 10-এর নিচে ইজ হেল লট অফ অ্যামাউন্ট, মানে নাম্বার অফ শেয়ার ছিল। তো সেই জায়গায় এসে তারপরেও রক্তক্ষরণ হচ্ছে। সো এই রক্তক্ষরণ বন্ধ করবার জন্য যেমনি শাস্তি এবং সুশাসন, ক্রেডিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি আনাটা জরুরি, সঙ্গে সঙ্গে যেন ঢালাভাবে এর মাধ্যমে প্যানিক তৈরি না হয় এবং সাধারণ বিনিয়োগকারী এবং সবাই যাতে ভিকটিম না হয়, সেই জায়গাটাতে একটা এমন কোঅর্ডিনেশন দরকার এবং একটু সাহসী পদক্ষেপ দরকার, যেখান থেকে আমরা উত্তরণের রাস্তাগুলো দেখতে পারবো। আমরা তো আলো দেখতে চাই, আমরা তো একটা গহীন অন্ধকারে ছিলাম, কিন্তু একটা তো আমাদের কাছে একটা ফোকাস থাকতে হবে যে না, আমরা আমাদের এই টানেলের শেষে আলো আছে, তাহলেই কিন্তু দেখা যাবে যে ইনভেস্টমেন্টের জন্য উৎসাহী হবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে, লোকাল যারা ইনভেস্টের সক্ষমতা আছে ওনারা আরেকটু রিস্ক টেকিং অ্যাবিলিটি শো করবেন। এখন আমরা দেখলাম যে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে কিন্তু ব্যাংক কিন্তু আসলে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে দুর্বল কোম্পানিগুলো আছে, তো সেক্ষেত্রে আসলে কি কোনো ভূমিকা নেওয়া উচিত কিনা? নতুন ডেফিনেটলি আমরা তো দেখেছি যে অতীতে বিভিন্ন সময় প্রাইভেট সেক্টরকে গভর্নমেন্ট পাবলিক সেক্টরে কনভার্ট করেছে, এটাকে একটু মানে ব্রিদিং স্পেস দেওয়ার জন্য, আবার আস্তে আস্তে করে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছে। আমি মনে করি যে স্টক মার্কেট, যেহেতু স্টক মার্কেটের স্ক্রিপ্ট দেওয়ার আগে তো ডেফিনেটলি তখন গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের একটা পলিসি এবং তাদের অফিসিয়াল প্রসিজিওরের মাধ্যমে আসছে। দুর্নীতি থাকতে পারে, ম্যানিপুলেশন থাকতে পারে, উইন্ডো ড্রেসিং থাকতে পারে, বাট অলরেডি একজন রিটেল ইনভেস্টরের জন্য কিন্তু সবগুলো ধাপ পার হয়ে সে মার্কেট আসছে। তো সে যখন প্যানালাইজ হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি ওনাররা বেনিফিট নিয়ে হয়তো হাজার লক্ষ কোটি টাকা আমরা বাইরে চলে গেছে, অনেকে দেশের বাইরে নাগরিকত্ব নিয়ে সেটেল করে গেছে, তাদেরকে আমরা ধরতে পারছি না। সাধারণ শেয়ার হোল্ডারদেরকে আসলে যাতে করে ভিকটিম না হয়, সেই কারণে প্রয়োজনে ব্যাংক যেমন সাপোর্ট দেয়, ব্যাংকের অত পরিমাণ দরকার নেই, তার একটা বৃহৎ অংশ যদি আমরা আইসিবির মাধ্যমে হতে পারে, ডিফারেন্ট মার্কেটে দেখছিলাম মার্কেট এস্টাবলিশমেন্ট ফান্ড, এরকম আরো নতুন কিছু একটা ইনিশিয়েটিভ করে আমার মনে হয় যে এইসব কোম্পানিগুলোকে যদি সাপোর্ট দেওয়া হয়, লং টার্ম এই মার্কেট একটা প্রসপেক্ট এবং একটা ভালো জায়গা সেটা প্রত্যাশা করব। রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আমরা একটা পুঁজিবাজার দেখব, ভালো ভালো আইপিও আসবে, আর সুশাসন তৈরি হলে আস্থা অটোমেটিক চলে আসবে, তারল্যের আসলে অভাব হবে না। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, ইটিভিকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও কর্ণে কথা বলছিলেন শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সিইও মোহাম্মদ শফিকুল আলম।
দর্শক এবারে নিচ্ছি আরও একটা বিরতি, দুপুর 2:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।